পদার্থবিজ্ঞান 1 বৃত্তাকার গতি অর্থাৎ চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে একটা প্রশ্ন বলা হয়েছে, দেখাও যে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার। হক প্রকাশনী বইয়ের রচনামূলক 1 নম্বর। তো আমরা প্রাস জিনিসটা কি আমরা আগে একটু দেখি। কোনো বস্তুকে অনুভূমিকের সাথে সূক্ষ্মকোণ করে অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট করে শূন্যে ছুঁড়ে মারলে তাকে আমরা বলবো কি প্রাস। যদি আমরা এটা এক্স অক্ষ বলি, কল্পনা করি, এবং এটা কি যদি বলি অয় অক্ষ, এক্স অক্ষ এবং অয় অক্ষর মিলিত পয়েন্ট হচ্ছিল এই পয়েন্টটা। হ্যাঁ, তো আমরা এখান থেকে যদি একটা বস্তুকে নিক্ষেপ করি, কোনো বস্তুকে কার সাথে নিক্ষেপ করব? অনুভূমিকের সাথে। তো আনুভূমিক অর্থাৎ এক্স অক্ষ আমরা বলবো কি অনুভূমিক রেখা, আর অয় অক্ষকে বলবো কি উলম্ব রেখা। তো এ বলা হয়েছে যে আনুভূমিকের সাথে, অর্থাৎ এই আনুভূমিকের সাথে একটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি থেকে ছোট। এই টোটাল কোণ হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তার থেকে ছোট কোণ সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ করে শূন্যে যদি ছুঁড়ে মারি তাকে বলবো কি আমরা প্রাস। অর্থাৎ যদি এই পয়েন্টে মনে করবো যে এই যে একটা বস্তু, এই বস্তুকে আমরা কি এই পয়েন্ট থেকে নিক্ষেপ করতেছি। আমরা তো এটাও জানি যে যে যাত্রার শুরু স্থান থেকে যে বেগে চলে সেটারে বলি কি আমরা আদিবেগ। তো অর্থাৎ এই এক্স অক্ষ অর্থাৎ অনুভূমিক রেখা এবং উলম্ব রেখা, এখান থেকে একটা বস্তু নিক্ষেপ করছি। নিক্ষেপ করছি মনে করো যে V0 V0 অর্থাৎ কি আদিবেগে, V0 অর্থাৎ আদিবেগে। তো ভেক্টরের সূত্র অনুসারে অনুভূমিক এবং উলম্ব এর দুটা কি এক উপাংশ আছে। কি আছে? দুটা উপাংশ আছে। দেখুন যদি আমরা এই V0 অর্থাৎ এটা বলবো কি ভেক্টর, ভেক্টরের সূত্র অনুসারে এই V0 এর একটা কি আনুভূমিক উপাংশ হবে, আর একটা কি হবে উলম্ব উপাংশ হবে। তো আমাদের এই আনুভূমিক যে উপাংশ আছে, এই আনুভূমিক উপাংশ যে ভেক্টরটা দেওয়া থাকবে অর্থাৎ V0, এই V0 এর সাথে আমরা কি cos থিটা গুণন করব। cos থিটা অর্থাৎ থিটা কোণ আমরা মেরেছি, এটা বলবো কি V0 cos থিটা, এটা বলবো কি অনুভূমিক উপাংশ। আর এই জায়গা এই উলম্ব উপাংশ, একটা উলম্ব উপাংশ হবে কি V0 sin থিটা, এটা মনে রাখতে হবে। অর্থাৎ যদি আমরা এই V0 না দিয়ে যদি আমরা একটা অন্য একটা ভেক্টর ধরলাম P ভেক্টর, তাহলে এই P ভেক্টরের দুটো উপাংশ হবে, একটা আনুভূমিক উপাংশ। তাহলে এই V0 জায়গায় তখন হয়তো P, এবং এই V0 জায়গায় অনুভূমিক উপাংশ হয়তো P। আশা করি উপাংশ জিনিসটা একটু বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রমাণে যাওয়ার আগে একটা জিনিস দেখে নিই যে আমরা এক্স অক্ষ অর্থাৎ এই এক্স অক্ষকে বলবো কি অনুভূমিক এবং অয় অক্ষকে বলবো কি উলম্ব। এই এক্স অক্ষ এবং অয় অক্ষর মিলিত পয়েন্ট হলো এটা, অর্থাৎ আমরা ধরতে পারি কি এটা 0 বিন্দু অর্থাৎ ও বিন্দু। ও বিন্দু, তো ও বিন্দু থেকে একটা বস্তুকে নিক্ষেপ করছে, অর্থাৎ এই নিক্ষেপ করাটা বলবো কি উড্ডয়নকাল। কি নিক্ষেপ করে উপর দিকে উঠতেছে বলবো কি এতটুকু বলবো কি উড্ডয়নকাল। আর যেখান থেকে নিক্ষেপ করেছে অর্থাৎ বলবো কি সেটাকে বলবো কি নিক্ষেপণ বিন্দু। এক সময় অর্থাৎ উপরের দিকে উঠে আবার কি নিচে পড়বে, একটা নিচে পড়বে, অর্থাৎ উড্ডয়নকাল। উঠতেছে, উঠতে 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 আবার মনে করবো যে এই পয়েন্ট থেকে আবার কি নিচে নামা শুরু করলো, অর্থাৎ এটারে বলবো কি পতনকাল। এতটুকু সময় কি পতনকাল। কোথায় এসে পড়বে? এই সমতল পৃষ্ঠিতে পড়বে, অর্থাৎ অনুভূমিক উপাংশে পড়বে, অর্থাৎ অনুভূমিক তলে পড়বে। সেই জন্য এটারা বলছে কি সমতল পতন বিন্দু পড়ে গেছে। দেখুন এই বস্তুটা তো একটা নির্দিষ্ট উচ্চতায় উঠেছিল, তারপর কি আস্তে আস্তে নিচে পড়ে গেছে। এই যে উচ্চতা হাইট, এটারে বলবো কি সর্বোচ্চ উচ্চতা। আশা করি বুঝতে পেরেছ। দেখুন আমরা দেখবো দেখাও যে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার। অর্থাৎ অধিবৃত্তাকার একটা অধ্যায় আছে, ম্যাথের একটা অধ্যায় আছে। তো ওই অধিবৃত্তাকার একটা সমীকরণ হচ্ছিল a=bx - cx²। অর্থাৎ আমাদের এই সূত্রটা প্রতিপাদন করতে হবে। এই সূত্রটা
প্রতিপাদন করতে হবে। তো এখন আমি ধরে নিয়েছি এই জিরো বিন্দু থেকে অর্থাৎ ও বিন্দু থেকে একটা বস্তুকে নিক্ষেপ করেছি অর্থাৎ ভি নট অর্থাৎ আদিবেগে। তো আদিবেগে নিক্ষেপ করছি, এক সময় বস্তুটা ধীরে ধীরে কি এই পয়েন্টে এসে পৌঁছাবে। এখন যে জিরো অর্থাৎ ও বিন্দু, এই ও বিন্দু থেকে নিক্ষেপ করেছি, অর্থাৎ আমি মনে করলাম এই ও বিন্দু থেকে আস্তে আস্তে বস্তুটা উঠে, মানে আমি এই পয়েন্টে আমি ধরে নেব যে এই পি বিন্দুতে আমরা হিসাব করব। অর্থাৎ পি বিন্দুতে কি দিয়েছি, এক্স ওয়াই। জিনিসটা কি আমরা একটু দেখি, যদি এটা হয় এক্স আর এটা হয় যদি ওয়াই, যদি আমরা এরকম ভাবে যদি বলি 3, 2 বিন্দু, অর্থাৎ এটা কি জিরো বিন্দু, অর্থাৎ 0, 0 বিন্দু বলা হয়, এটা বলা হয় কি 0, 0 বিন্দু। আমি যদি বলি এটা 1, 2, এটা 3, 4, এদিকে কি 1, 2, 3, 4, অর্থাৎ এক্স অক্ষের দিকে ধরছি কি 1, 2, 3, 4, এটা ওয়াই অক্ষের দিকে কি 1, 2, 3, 4। যদি বলি এই বিন্দুটা কোথায়, তাহলে কি প্রথমটা সব সময় মনে রাখবো যে এক্স এবং ওয়াই, প্রথমটা সবসময় কি এক্স এর ভ্যালু, আর পরেরটা হবে কি ওয়াই এর ভ্যালু। এক্স এর ভ্যালু আমি বলছি কি 3, 2 বিন্দু, তো জিনিসটা এক্স, প্রথমটা এক্স, তাহলে কি 3 কোন পর্যন্ত ধরবো, মনে করো এই পর্যন্ত। ওয়াই এর ভ্যালু কোন পর্যন্ত, 2, এটা ওয়াই এর ভ্যালু। তাহলে কি এই দুইটা বিন্দু অর্থাৎ এতটুকু কি 3 আর এতটুকু কি 2, তো এই বিন্দুটার মিলিত পয়েন্ট হবে কি এই জায়গায়, অর্থাৎ এই জায়গায়। অর্থাৎ এই এক্স অক্ষের সমান্তরালের দিকে টানছি এবং ওয়াই অক্ষের সমান্তরালের দিকে টানছি, এই বিন্দুটা হবে কি 3, 2। যদি আমি বলি 4 এবং 4 বিন্দু কোথায়, তাহলে হবে কি 4 এই পর্যন্ত আর এই 4 কি এই পর্যন্ত, অর্থাৎ এক্স অক্ষ 4, ওয়াই অক্ষ 4, তাহলে এই দুটার মিলিত পয়েন্ট কোন জায়গায় হবে, এই জায়গায়। এটারে বলবো কি 4, 4 বিন্দু। একটু ধারণা পেয়েছো, তাহলে আমরা এদিকে চলে যাই। আমরা এই ও বিন্দু থেকে একটা বস্তুকে নিক্ষেপ করেছি কি বেগে, আদিবেগে। কি বেগে, আদিবেগে। আদিবেগে নিক্ষেপ করার পর আমি মনে করলাম যে এই বস্তুটা এই পয়েন্টে আসছে। কোন পয়েন্টে, এই পয়েন্টে। এই পয়েন্টে যদি হয় তাহলে আমরা ধরেছি এতটুকু কি এক্স আর এতটুকু ধরেছি কি ওয়াই। তাহলে কি, তাহলে এই বিন্দুটা আমি কেবল ধারণা দিছি, তাহলে এক্স এক্স আর এটা কি ওয়াই, তাহলে এই বিন্দুটা হবে কি এক্স ওয়াই। আমি ধরে নিছি পি এক্স ওয়াই বিন্দুতে এই বস্তুটা পৌঁছাইছে, পৌঁছাইতে লাগছে কি টি সময়, পৌঁছাইতে লাগছে কি টি সময়। আমি এই কাজটা একটু পরে দেখাচ্ছি। আমি এখানে লিখছি কি, ধরা যাক ও বিন্দু, ও বিন্দু কোন বস্তু থেকে, ও বিন্দু থেকে, ও বিন্দু থেকে কোনো বস্তুকে অনুভূমিকের সাথে, এই যে অনুভূমিকটা, অনুভূমিকের সাথে থিটা কোণে, এই যে থিটা কোণে V0, অর্থাৎ আমি এই V0, আমরা কি আদিবেগ সবসময় জানি ইউ, আমরা এই ক্ষেত্রে আমরা আদিবেগকে ধরেছি কি V0, তে থিটা কোণে V0 আদিবেগে নিক্ষেপ করা হলো কোথায়, উপরের দিকে শূন্যে। তে নিক্ষিপ্ত বেগের অনুভূমিক উপাংশ আমি কেবল আলোচনা করছি, যদি এটা যদি আমরা কি V0 ধরি, তাহলে এর একটা আনুভূমিক উপাংশ হবে কি V0 cos থিটা। টেনে নিয়ে আসবো, মনে করবো এর আনুভূমিক সবসময় মনে রাখবো V0 cos থিটা, আর উলম্ব হবে কি V0 sin থিটা। সেজন্য আমি বলছি কি নিক্ষিপ্ত বেগের, অর্থাৎ এই যে নিক্ষিপ্ত বেগ, এই যে নিক্ষিপ্ত বেগ, এই নিক্ষিপ্ত বেগের অনুভূমিক উপাংশ আমরা কি জানি V0 cos থিটা, এবং নিক্ষিপ্ত বেগের উলম্ব উপাংশ কি V0 sin থিটা। এখন আমি লিখছি ধরি টি সময়, অর্থাৎ আমি মনে করলাম যে এইখান থেকে যে নিক্ষেপ করছি এই বস্তুটা টি সময়, অর্থাৎ টি সময় এই বিন্দুতে পৌঁছাইছে কি, আমি ধরি টি সময় বস্তুটি পি এক্স ওয়াই বিন্দুতে পৌঁছে ভি বেগ প্রাপ্ত হলো। বেগটা কি, আমরা জানি যে যাত্রার শুরু স্থান সবসময় কি আদিবেগ, একটু যদি অতিক্রম করে অর্থাৎ একটু যদি স্মরণ ঘটে, তাহলে এই পয়েন্ট হবে কি শেষ বেগ। তো এই ক্ষেত্রে তাই হয়েছে, মানে আদিবেগ ছিল কি V0,
একটা সময় লাগছে, টি সময় এই পয়েন্টে পৌঁছিয়েছে, তাহলে অবশ্যই এখানে একটা কি বেগ প্রাপ্ত হবে, সেটার নাম হবে কি শেষ বেগ, ভি শেষ বেগ প্রাপ্ত হবে। সেই জন্য এই কথাটা লিখেছি। টি সময়ে বস্তুটির অনুভূমিক সরণ, অনুভূমিক সরণ আমরা কি ধরছি এক্স, এবং উলম্ব সরণ কি ধরছি ওয়াই। দেখুন কথা হলো যে আমরা জানি এস ইকাল টু কি ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, জি টি স্কোয়ার। তো এখানে এসটা ধরেছি কি আনুভূমিক, যেহেতু আমরা বলছি টি সময়ে বস্তুটির অনুভূমিক সরণ, তাহলে অনুভূমিক সরণটা কি এদিকে, অর্থাৎ ধরেছি কি এক্স, তাহলে এস এর জায়গায় কি লিখবো এক্স। তো এখানে ইউটা আদিবেগ, ইউটা আদিবেগ। তাই আমরা জানি তো অনুভূমিক সরণ যেহেতু এদিকে অর্থাৎ অনুভূমিক, আদিবেগের যে একটা অনুভূমিক উপাংশ আছে, এই ইউর জায়গা কি আদিবেগের একটা কি অনুভূমিক উপাংশ হবে কি ভি জিরো কস থিটা, সাথে আছে কি টি প্লাস। এখন কথা হলো আমরা জানি অনুভূমিক ত্বরণ সবসময় কি শূন্য হয়, অনুভূমিক ত্বরণ কি হয় সবসময় কি ত্বরণটা কি হয় শূন্য। তাহলে হাফ জির মান যদি আমরা শূন্য বসাই তাহলে কি হবে টি স্কোয়ার, তাহলে কি এক্স ইকাল টু কি জানি আমরা ভি জিরো কস থিটা, তাহলে কি শূন্যের সাথে কি সারা পৃথিবী গুণন করলে কি হবে শূন্য। তাহলে আমাদের কি ইকুয়েশনটা দাঁড়ায় এতটুকু। আমি এই কথাটা এখানে লিখেছি। আমি আবারও বলছি টি সময়ে অর্থাৎ টি সময়ে বস্তুটির অনুভূমিক সরণ, যা আমরা সূত্র জানি এইটা অনুভূমিক সরণ, এস তো কি সরণ বা দূরত্ব, তাহলে কি সরণ আমরা ধরেছি কি এক্স, সেজন্য এখানে কি দিছি এস এর জায়গায় কি দিছি এক্স। ইউটা কি আদিবেগ, এই আদিবেগের একটা কি অনুভূমিক উপাংশ আছে, তো ইউ এর জায়গায় অনুভূমিক উপাংশ কি দিছি ভি জিরো কস থিটা, সাথে কি ছিল টি। আমরা জানি অনুভূমিক ত্বরণ কি জি ইকাল টু শূন্য, তাহলে কি হাফ জির মান কি ধরে নিলাম শূন্য গুণন টি স্কোয়ার, শূন্যের সাথে সারা পৃথিবী গুণন করলে কি হবে শূন্যই, তাহলে এক্স ইকাল টু ভি জিরো কস থিটা। তাহলে এই কথাটাই আমি এখানে লিখেছি যে আদিবেগ ছিল এখানে ভি জিরো কস থিটা প্লাস হাফ জি টি স্কোয়ার, জির জায়গায় কি শূন্য বসাইছি তারপর কি টি স্কোয়ার, তাহলে ইকুয়েশন তাহলে এক্স ইকাল টু ভি জিরো কস থিটা টি। তাহলে ভি জিরো কস থিটা টি এর সাথে কি টি গুণন আছে, আমরা জানি গুণন এই জিনিসটা ওদিকে পার করে দিলে কি হয় এক্স এর নিচে কি ভি জিরো কস থিটা থাকবে, সেজন্য টি ইকাল টু লিখছি এক্স ডিভাইডেড ভি জিরো কস থিটা, সমীকরণ নম্বর 1। এখন আবার উলম্ব সরণ, তা আমরা উলম্ব সরণ কি ধরেছি ওয়াই, তা আমরা সেম সূত্র, আমরা তো জানি কোনো বস্তু যদি উপর থেকে যদি নিচে ফেলাই তাহলে কি আমরা প্লাস দিয়ে করব, আর কোনো বস্তুকে যদি উপর দিকে নিক্ষেপ করি অর্থাৎ উলম্ব খাড়া তাহলে কি প্লাসের জায়গায় কি হবে মাইনাস, তাহলে আমরা এখানে কি দেব মাইনাস। তাহলে উলম্ব সরণ যেহেতু আমরা বলছি কি উলম্ব সরণ, তাহলে এস এর জায়গায় এখন কি দেব উলম্ব সরণ, তাহলে ওয়াই। উলম্ব এটা কি আদিবেগ ছিল, এই আদিবেগ ছিল ভি জিরো, এর একটা উপাংশ ছিল কি উলম্ব উপাংশ কি ছিল ভি জিরো সাইন থিটা, ভি জিরো সাইন থিটা, সাথে কি আছে টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আমরা এই কথাটাই লিখেছি যে ওয়াই ইকাল টু ভি জিরো সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। অর্থাৎ অনুভূমিক সরণ অনুভূমিক ত্বরণটা শূন্য হয় কেন, এবং উলম্ব ত্বরণ জি নেগেটিভ হয় কেন আমরা একটু শেষে দেখব। তো এখন আমরা একটু মুখস্থ টাইপের মতন করে নিই যে অনুভূমিক ত্বরণ সবসময় কি শূন্য হয়, আর উলম্ব ত্বরণ কি সবসময় কি নেগেটিভ হয়, জি জি সবসময় কি নেগেটিভ হয়, সেজন্য কি প্লাসের জায়গায় কি মাইনাস হয়েছে। আমরা এই সূত্রের সাথে এই দুটা সূত্র কি কম্পেয়ার করেছি, আশা করি বুঝতে পেরেছো। ওয়াই ইকুয়াল টু ভি জিরো সাইন থিটা, টি এই টির জায়গায় দেখো আমরা বসাইতে পারি কি টির মান কি আছে এক্স ডিভাইডেড ভি জিরো কস থিটা, টির জায়গায় বসাইছি কি এক্স ডিভাইডেড ভি জিরো কস থিটা মাইনাস হাফ এই জি ছিল, টির জায়গায় বসাইছি কি এক্স ডিভাইডেড ভি জিরো কস থিটা, তারপর কি আছে কি স্কোয়ার, টির পর স্কোয়ার ছিল স্কোয়ার দিয়েছি। দেখুন আমরা একটু মডিফাই করবো, অর্থাৎ এই ভি জিরো উপরে চলে যাবে, এই যে আমরা লিখছি কি
এখানে v0 সাইন থিটা উপরে চলে গেছে, নিচে কি v0 কস থিটা, সাথে কি এক্স ছিল মাইনাস হাফ। এক্ষেত্রে দেখো এক্স এর উপর স্কোয়ার, দুটার পরে কি স্কোয়ার আছে, তাহলে এক্স এর উপর যদি স্কোয়ার হয় এক্স এর উপর স্কোয়ার। এখন v0 এর উপর স্কোয়ার আছে, সেজন্য কি লিখছি v0 স্কোয়ার, আর কস থিটার পুরো স্কোয়ার আছে, সেজন্য কি কস স্কোয়ার থিটা দিছি। অর্থাৎ কস থিটা এর উপর স্কোয়ার দিয়েছে কথা, কস স্কোয়ার থিটা একই কথা। হ্যাঁ, সেই জন্য আমরা দিয়েছি এখানে যে এই ওভারঅল দুটার উপর স্কোয়ার ছিল, যে এক্স এর উপর স্কোয়ার, সেজন্য কি এখানে দিছি কি এক্স এর উপর স্কোয়ার, আর v0 এর উপর স্কোয়ার, সেজন্য ওখানে দিছি কি v0 এর উপর স্কোয়ার, আর কস থিটা তারপর কি কস স্কোয়ার থিটা। দেখুন ওয়াই ইকুয়াল টু, আমরা এই v0 কেটে দেব, তাহলে আমরা ত্রিকোণমিতিক একটা সূত্র জানি, সাইন থিটা বা কস থিটা সমান সমান আমরা জানি ট্যান থিটা। আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু লেখা যায় সাইন থিটা ভাগ কস থিটা। দেখুন উপরে আছে সাইন থিটা, নিচে আছে কি কস থিটা, তো সাইন থিটা বা কস থিটা সমান সমান লেখা যায় কি ট্যান থিটা, সাথে কি ছিল এক্স, এই এক্স মাইনাস। দেখুন এই জিটা জিনিসটা এরকম আছে, এই জিটা কি উপরে চলে যাবে, অর্থাৎ হাফ হাফ আছে, এই জিটা ছিল এখানে, অর্থাৎ এই জিটা কি একের এখানে চলে যাবে, একের এখানে চলে যাবে, অর্থাৎ উপরে কি ছিল এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, তাহলে কি নিচে কি ছিল v0 কস স্কোয়ার থিটা। এই জিনিসটা আমি এখানে এইভাবে লিখেছি। এখন এই ট্যান থিটা, এবং আমি ধরে নিয়েছি ট্যান থিটা ইকুয়াল টু কি বি, কারণ ট্যান থিটা এর মানটা ধ্রুব সংখ্যা হয়, কারণ ট্যান থিটার মান 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলোর মান কি একটা কনস্ট্যান্ট আমরা হিসেবে ধরবো, ধ্রুব সংখ্যা, সেজন্য ট্যান থিটা ইকুয়াল টু কি বি ধরেছি। আর এই জি ডিভাইডেড 2v0 উপর স্কোয়ার কস থিটার উপর স্কোয়ার, এটা ইকুয়াল টু ধরেছি কত সি, এটা ইকুয়াল টু কি ধরেছি সি। তাহলে এই 2 নম্বর হতে পায়, অর্থাৎ এই 2 নম্বর সমীকরণ কি দিয়েছি 2 নম্বর হতে পায়, তাহলে ওয়াই, তো ট্যান থিটার মান কি ধরেছি বি, এই ট্যান থিটার জায়গায় কি বসাইছি বি, সাথে কি ছিল এক্স মাইনাস। দেখুন এই যে টোটালটা, অর্থাৎ এই টোটালটা এর মান ধরেছিলাম কি জি ডিভাইডেড 2v স্কোয়ার ডিভাইডেড কস স্কোয়ার থিটা, এটার মান ধরেছি কি সি, সেই জন্য এখানে কি লিখছি সি, এই টোটালটার মান কি ছিল সি, সাথে কি ছিল এক্স স্কোয়ার। আমি আবারও বলছি, এই জি ডিভাইডেড 2v0 কস স্কোয়ার থিটার এর মান কি ধরেছিলাম সি, এই টোটালটার মান কি বসাইছি এখানে সি, আর সাথে কি ছিল এক্স স্কোয়ার, যা অধিবৃত্তের সমীকরণ, তাই প্রাসের গতিপথ অধিবৃত্ত, অর্থাৎ এটা একটা অধিবৃত্তের সমীকরণ, ম্যাথে আছে আর কি। হ্যাঁ, তাহলে কি যদি বলা হয় দেখা যে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার, তাহলে আমরা এতটুক দেব। হ্যাঁ, এতটুক দিলে প্রশ্নের উত্তর হয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ সবাই, ভালো থেকো।